আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব তফসিল হলেই একযোগে রাজপথে নামার প্রস্তুতি বিএনপির। ব্যালট বাক্স পাঠানো হলো জেলায় জেলায়। জানাবো সরকার দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে, বললেন বজলুর রশিদ। এরপর জানাবো জনগণের পক্ষে থাকতে না পারলে নির্বাচন কমিশনকে পদত্যাগের আহ্বান। আরও জানাবো বাংলাদেশের বিরোধীদের সহিংসতার নিন্দা জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। এবং সর্বশেষ জানিয়ে দিব জামায়াত নেতাকে গাড়িতে তুলে নিয়ে পিটিয়ে জখম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। তফসিল হলেই একযোগে রাজপথে নামার প্রস্তুতি। চলমান আন্দোলন আরও জোরদার করতে চায় বিএনপি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আন্দোলনের তীব্রতা বাড়াতে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের একযোগে রাজপথে নেমে সক্রিয় করার উদ্যোগ নিয়েছে দলটি। ইতিমধ্যে নেতাকর্মীদের উজ্জীবিত করতে সম্ভাব্য প্রার্থীদের এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছে হাইকমান্ড। হামলা মামলা গ্রেপ্তারের বিষয়ে দেখভাল করার জন্য সব সাংগঠনিক বিভাগে আইনজীবী, চিকিৎসক ও নেতাদের সমন্বয়ে সেল গঠন করা হয়েছে। জামায়াতে ইসলামী ও যুগপৎ আন্দোলনে যুক্ত সমন্বয় রাজনৈতিক জোট ও দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায় থেকে আলোচনা শুরু করা হয়েছে। আন্দোলন সফলে করণীয় নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন নেতারা। বুধবার স্থায়ী কমিটির বৈঠকের পর বৃহস্পতিবার রাতেও সিনিয়র নেতারা নিয়ে বৈঠক করেছেন। দুই বৈঠকে ভার্চুয়ালি হয়েছে। এতে নানা কৌশল ঠিক করা হয়েছে। উভয় বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে চতুর্থ দফায় রবিবার ভোর ৬টা থেকে আবারও দেশব্যাপী অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে, যা মঙ্গলবার ভোর ৬টায় শেষ হবে। এরপর একদিন বিরতি দিয়ে আবারও একই কর্মসূচি দেওয়ার কথা রয়েছে, যা লাগাতার হতে পারে। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে বৃহস্পতিবার বঙ্গবন্ধু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন নির্বাচন কমিশনাররা। এরপরে বঙ্গভবনের সামনে প্রধান নির্বাচন কমিশনার সিএজি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেছেন, যে কোনো মূল্যে নির্ধারিত সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বিএনপি নেতারা জানিয়েছেন, তারা নির্বাচন কমিশন সূত্র থেকে জানতে পেরেছেন 14 অথবা 16 নভেম্বরের মধ্যেই যে কোনো সময় তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এই তফসিল ঘোষণার ওপর নির্ভর করবে আন্দোলন তীব্রতা কবে থেকে বাড়ানো হবে। ব্যালট বাক্স পাঠানো হলো জেলায় জেলায়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অংশ হিসেবে এবার ব্যালট বাক্স জেলা জেলায় পাঠানো হয়েছে। শুক্রবার নির্বাচন ভবন ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এই ভোটের উপকরণ মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ বিষয়ে বলেছেন, নির্বাচনের জন্য প্রায় 13 ধরনের উপকরণের প্রয়োজন পড়ে। এগুলোর মধ্যে রয়েছে ব্যালট বাক্স, ব্যালট বাক্সের ঢাকনা ও লক, অচমচীয় কালি, বিভিন্ন ধরনের সিল, স্ট্যাম্প, বিভিন্ন ধরনের ব্যাগ, অমোচনীয় কালি, কাগজ, প্যাড, রশি প্রভৃতি। এগুলো মাঠ পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। মনোনয়নপত্র পৌঁছে গেছে মাঠ পর্যায়ে। আর ব্যালট পেপার ছাপানো হবে প্রার্থিতা প্রত্যাহারের পরে। ইসি কর্মকর্তা বলেছেন, নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিছু কাজ রয়েছে যেগুলো তফসিলের ঘোষণার পর করতে হবে। তফসিল হয়ে গেলে সেই কার্যক্রমগুলো নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন করা হবে। নির্বাচন কমিশনাররা বলেছেন, আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে আর ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে করা হবে ভোট গ্রহণ। সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা 11,96,61,633 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 6,07,71,779 জন এবং নারী ভোটার 5,89,19,202 জন। আর হিজড়া ভোটার সংখ্যা রয়েছে 852 জন। এসব ভোটারের জন্য 3.5 লাখের মতো ব্যালট বাক্স সংরক্ষণ করেছে ইসি। সরকার দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে, বললেন বজলুর রশিদ। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন, দেশে মাথাপিছু আয়, প্রবৃদ্ধি বৃদ্ধি, আয় উন্নয়নের গল্প জনগণের কাছে এখন আষাঢ়ে গল্পের মতো মনে হয়। জনগণ দেখছে দ্রব্যমূল্যের অসহনীয় মূল্য বৃদ্ধি, ব্যাংক লুট, টাকা পাচার, রিজার্ভ খালি হয়ে যাওয়া আর ব্রিজ, হাইওয়ে, টানেল, মেট্রো রেল, অস্বাভাবিক টোল এবং ভাড়ার চাপ। অল্প কিছু লুটপাটকারীদের জন্য বেহেশত বানিয়ে জনগণের জন্য দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে এই অবৈধ সরকার। শুক্রবার প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। সমাবেশে উপস্থিত ছিলেন বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজুজ্জামান রতন, সম্পাদক মণ্ডলী সদস্য নিখিল দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী প্রমুখ। বজলুর রশিদ ফিরোজ বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতেই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজ করছে। সংবিধান সংশোধন করে গ্রহণযোগ্য নির্বাচনে পরিবেশ সৃষ্টির পথ রুদ্ধ করা, অগণতান্ত্রিক সংশোধনী ও নিবর্তনমূলক কালো আইন প্রবর্তন, সমস্ত প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক চরিত্র
চরিত্র ধ্বংস করা, পাটকল, সুতাকল, চিনিকল সহ রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান বন্ধ করা, দেশি বিদেশি লুটপাটকারীদের স্বার্থে আইন প্রণয়ন, মুক্তবাজার অর্থনীতির নামে মুক্তভাবে লুটপাট করা, বাজার সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি করে ফেলা, ভারতকে ট্রানজিট সুবিধাসহ বন্ধ ব্যবহার করতে দেওয়া, জাতীয় সম্পদ সহ বিদেশিদের কাছ থেকে ইজারা দেওয়া, মেগা প্রকল্পের নামে ব্যয়বহুল প্রকল্পের দুর্নীতির বোঝা জনগণের কাঁধে চাপানো, শিক্ষা চিকিৎসাকে বাণিজ্যিক ও ব্যয়বহুল করার ফলে স্বাধীনতার স্বপ্নসমূহ আজ ধূলিসাৎ হয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের প্রতিবাদ করে তিনি বলেছেন, অর্থনৈতিক দুর্দশা এবং রাজনৈতিক সংকট নিরসনে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই। সকল রাজনৈতিক মহলের মত উপেক্ষা করে একতরফা নির্বাচনী তফসিল ঘোষণা থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, বিশ্বব্যাপী পুঁজিবাদ আজ শাসন, শোষণ, লুণ্ঠন চালিয়ে মানুষের জীবন ও প্রকৃতির ভারসাম্য ধ্বংস করেছে। যুদ্ধ লাগিয়ে অস্ত্র ব্যবসা, খাদ্যপণ্যের ব্যবসা যেমন করেছে, তেমনি সাধারণ মানুষকে যুদ্ধের খোরাকে পরিণত করে চলেছে এই অবৈধ সরকার। জনগণের পক্ষে থাকতে না পারলে নির্বাচন কমিশনকে পদত্যাগের আহ্বান। জনগণের পক্ষে থাকতে না পারলে বর্তমান নির্বাচন কমিশনকে পদত্যাগের আহ্বান জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংগঠনটি বলছে, এই নির্বাচন কমিশনের অধীনেই কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। শুক্রবার রাজধানী পল্টনে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের নেতারা আহ্বান জানিয়েছেন। সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেছেন, লক্ষ্মীপুরের উপনির্বাচনে ছাত্রলীগ নেতার 57 সেকেন্ডে 43 ভোট দেওয়ার ভিডিও মিডিয়াতে এসেছে। এই ঘটনায় আবার প্রমাণিত হয়েছে যে 2018 সালে যেমন রাতের বেলায় ভোট ডাকাতি করা হয়েছিল, এবার দিনের বেলাতেই ভোট ডাকাতির আয়োজন সম্পন্ন করেছে অবৈধ সরকার। এরকম অবরুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন কমিশনের যে কোনো মূল্যে নির্বাচন আয়োজনের ঘোষণা জাতিসংঘে প্রতারণার শামিল। এগুলো পরিষ্কার করে দেয় এই সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তাই বাংলাদেশের জনগণ যেই নির্বাচনে অংশ নেবে না, সেই নির্বাচনে বাংলাদেশের কোনো বিরোধী দল অংশ নেবে না, আর যারা অংশ নেবে তারা ভবিষ্যতে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। তারা আরও বলেছেন, গত 29 অক্টোবর থেকে হরতাল অবরোধ কর্মসূচিতে শান্তিপূর্ণ অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের জনগণ দখলদার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তাদের চূড়ান্ত অনাস্থা ব্যক্ত করেছে। দমন পীড়নের মধ্য দিয়ে সরকার এখন গদি রক্ষার চেষ্টা করেছে, কিন্তু এবার দেশের মানুষ এই সরকারকে বিদায় দিতে মরিয়া। আগামী 12 থেকে 13 নভেম্বর শান্তিপূর্ণ অবরোধের মাধ্যমে দেশবাসীকে এগিয়ে সেই সরকারকে বিদায় করতে আবারও আহ্বান জানানো হচ্ছে। সমাবেশে শেষে পুরনো পল্টনের মেহেরজব প্লাজা সামনে থেকে মিছিল শুরু করে বিজয়নগর হয়ে আবারও পুরাতন পল্টন এসে শেষ হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাংলাদেশে বিরোধীদের সহিংসতার নিন্দা জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে বিবৃতি দিয়েছেন ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা। বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর আহ্বান এবং বিরোধী দলের সহিংসতার নিন্দা জানিয়েছেন ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা। বাংলাদেশের প্রধান বিরোধী দল সমূহের সমর্থকদের কারণে সহিংসতা মাথাচাড়া দিয়ে উঠেছে। জয় সম্ভাবনা নেই বলেই তারা নির্বাচনকে বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন রিপোর্টের রাজনৈতিক সম্পাদক নিক পাওয়েল লিখেছেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সম্পর্কে জোরদার কাজ করা নেতৃত্বস্থানীয় একটি থিঙ্ক ট্যাঙ্ক এমপিইদের মেম্বার অব ইউরোপিয়ান পার্লামেন্ট গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকিস্বরূপ সহিংসতার নিন্দা করার আহ্বান জানিয়েছে। ইউরোপীয় পার্লামেন্টে ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস ইন বাংলাদেশ শীর্ষক ব্রিফিংয়ে এমপিই এবং তাদের সহযোগীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন যুক্তরাজ্য ভিত্তিক বাংলাদেশি থিঙ্ক ট্যাঙ্ক স্টাডি সার্কেল লন্ডনের চেয়ারম্যান সৈয়দ মোজাম্মেল আলী। তিনি রাজধানী ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জামায়াত ইসলামীর কর্মীদের দ্বারা সংগঠিত সহিংসতার নিন্দার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ক্ষমতাসীন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশের ভিত্তিতে বিএনপি সমাবেশের অনুমতি দেয়। জানুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন দলের সমর্থনে এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড গণতন্ত্রে চর্চা স্বাভাবিক অংশ হওয়া উচিত, যদিও বিএনপির সমাবেশে সংঘর্ষ পরিণত হয়েছে। মোজাম্মেল আলী এসব ঘটনাকে 2014 এবং 2018 সালের মতো নির্বাচনের আগে বিএনপি এবং তার দোসরদের যে সন্ত্রাসবাদের জন্ম দিয়েছিল তার সঙ্গে তুলনা করেছেন। তিনি বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন করার জন্য এবং সহিংসতার নিন্দা জানার জন্য এমপিইদের আহ্বান জানিয়েছেন। তবে দেশের অভ্যন্তরীণ যা ঘটেছে তার সঙ্গে বাইরের চাপ কিভাবে মিথস্ক্রিয়া করে যায় সে সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেছেন। তিনি এও বলেছেন, নতুন কোনো উপনিবেশিক পরিবেশ তৈরি হওয়া উচিত নয়। খালেদা জিয়া ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ। বেগম খালেদা জিয়া ও গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্রের নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার বিকালে টঙ্গী পূর্ব পশ্চিম ও সরকারি কলেজে ছাত্রদল যৌথভাবে এই বিক্ষোভ মিছিল বের করেছে। মিছিলটি টঙ্গীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বক্তারা এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ কারাবন্দী গাজীপুরের ছাত্রদল নেতাদের মুক্তি চান। এছাড়া অবিলম্বে সরকার পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।
অন্যান্যদের মাঝে এই সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা জাকারিয়া রিসাল, মোহাম্মদ রিফাত রশিদ, ফজল রাব্বি, রিদওয়ান রহমান প্রত্যয় ব্যাপারী, আরিফিন সিদ্দিক বুলবুল, মশিউর রহমান মাসুম শিকদার, মোহাম্মদ জাফরুল ইসলাম অঙ্গন এবং এস.এম. আরিফ ও মোহাম্মদ সিজান সাবেক প্রমুখ। দেশজুড়ে ক্র্যাকডাউন চলছে, অভিযোগ বিএনপির। ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ও সংঘাতের পর থেকে ব্যাপক গ্রেপ্তার ও মামলায় জর্জরিত খান বিএনপি। প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি নেতাকর্মীদের আটক করছে পুলিশ। এমন প্রেক্ষাপটে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। ঢাকায় পুলিশ হত্যা ও নাশকতা মামলা এবং পরবর্তীকালে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে মামলায় হওয়ায় বিএনপির নেতাকর্মীরা বাড়িঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা যাচ্ছে। বিএনপি এই অভিযানকে বলছে তাদের বিরুদ্ধে সরকারের পরিকল্পিত একটি ক্র্যাকডাউন চলছে। ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে সহিংসতার পর থেকে নরসিংদী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার বাড়িতে থাকছেন না। গ্রেপ্তার এড়াতে রাতে সপরিবারে নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করেছেন সালমা আক্তার। তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি, কিন্তু তারপরেও দলীয় পদে থাকা এবং পুলিশের তৎপরতা দেখে গ্রেপ্তার আতঙ্কে আছেন তারা। সালমা আক্তার জানিয়েছেন, নরসিংদী জেলা বিএনপির বিভিন্ন স্তরে ১৫ শতাধিক নেতাকর্মী জেলে আছেন। যারা বাইরে আছেন তারাও গ্রেপ্তার আতঙ্কে কেউ বাড়ি ঘরে থাকছেন না। আমাদের তো প্রতিনিয়ত বাড়ির বাইরে থাকতে হচ্ছে। এই অবস্থায় পুলিশ বলছে ২৮ অক্টোবর পুলিশ হত্যা ও সহিংসতা এবং অবরোধে সহিংসতার কারণে অভিযান চলছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির তথ্য অনুযায়ী ২৮ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ১১৭টি থানায় মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এজাহারভুক্ত আসামির সংখ্যা প্রায় ৩,০০০ এবং গ্রেপ্তার করা হয়েছে প্রায় ১,৭০০ জনকে। অন্যদিকে বিএনপির দাবি, ২৮ অক্টোবর পর থেকে ৮ নভেম্বর পর্যন্ত সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৬,০০০ মামলা হয়েছে। এর মধ্যে প্রায় ৯,০০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব মামলা আসামির সংখ্যা প্রায় ৪৫,০০০ এবং ১২,০০০-এর বেশি নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে এ ব্যাপারে পুলিশ সদর দপ্তর কোনো তথ্য দিতে পারেনি। দেশে উত্তর কোরিয়ার মতন একদলীয় শাসন চলছে, বললেন রুহুল কবির রিজভী। বাংলাদেশে এখন উত্তর কোরিয়ার মতোই একদলীয় শাসন ব্যবস্থা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মীদের ওপর নিপীড়ন, নির্যাতন, গ্রেপ্তারের চিত্র তুলে ধরে এই অভিযোগ করেছেন তিনি। রুহুল কবির রিজভী বলেছেন, এটা একটি একদলীয় শুধু দেশ নয়, একটু নিষ্ঠুর দলীয় দেশ। এখানে সেরকম একদলীয় শাসন চলছে। উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ এখন আর কোনো পার্থক্য নেই, একাকার হয়ে গেছে। তিনি বলেন, এদেশে কথা বলা মানে হচ্ছে তিনি অদৃশ্য হয়ে যাবেন, লাশ হয়ে পড়বেন। কয়েকদিন আগে যুবদলের এক ছেলেকে তুলে নিয়ে যাওয়ার ২-৩ দিন পর তার লাশ পাওয়া গিয়েছে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র। তিনি আরও বলেছেন, সরকার নানাভাবেই বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচি সম্পর্কে বিভ্রান্ত তৈরির জন্য অপপ্রচার চালাচ্ছে। অবৈধ সরকারের মন্ত্রীরা অনর্গল মিথ্যাচার করে অপপ্রচার চালাচ্ছে। এক সন্ত্রাসী সন্ত্রাসের শৃঙ্খলের মধ্যে সারা দেশের নিশ্চুপ হয়ে গেছে। সারা দেশে মানুষ সবকিছু দেখছে। এ সময় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশির নামে আইনশৃঙ্খলা বাহিনীর তাণ্ডব, পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও গ্রেপ্তারের নানা ঘটনা তুলে ধরেছেন। মানুষকে পুড়িয়ে মারার পাপে বিএনপি জামায়াত ধ্বংস হবে, বললেন শামীম ওসমান। নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম. শামীম ওসমান বলেছেন, বিএনপি জানে না আল্লাহ কোরআনে বলেছেন, কেউ যদি একটা নিরপরাধ মানুষকে হত্যা করলো সে পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো, আর কেউ যদি একটি নিরপরাধ মানুষকে রক্ষা করলো সে সকল মানুষকে রক্ষা করলো। মানুষকে আগুনে পুড়িয়ে মারার পাপ, ওরা এমনি ধ্বংস হবে। রাজনীতি এটাও না, এটা রাজনীতি হতে পারে না, এটা জঘন্য অপরাধ। শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর বাইতুল আমান জামে মসজিদের জমা নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপকালে গণমাধ্যম কর্মীদের সঙ্গে একথা বলেছেন তিনি। শামীম ওসমান বলেছেন, আমার সকল বড় বড় কাজগুলো নিয়ে এসেছি। বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, লিংক রোড হয়ে গেছে, নারায়ণগঞ্জের চেহারা চেঞ্জ হয়ে যাবে। তবে একটা জিনিস আমি একা করতে পারবো না, সেটা হলো মাদক ও সন্ত্রাস। এই সমস্যাটা আমাদের সমাধান করতে হবে, পুলিশ এর একটা করতে পারবে না। তিনি বলেন, আমাদের চাও একটাই, আমাদের দেশটা স্বাধীন করতে। ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে, ২ লাখ মা বোনের সম্ভব গেছে। আমরা একটা উন্নত বাংলাদেশ চাই, যেটা অনেক আগেই পেতাম। বঙ্গবন্ধু হত্যা না হলে তাহলে আমাদের রাস্তা হাঁটতে হতো না। আমাদের বাংলাদেশে অনেক আগেই জাপানের মতো উন্নত দেশ হতো। আমরা আমাদের যৌবন কিশোরী পাইনি, এই ছোট ছোট বাচ্চাদের একটা সুন্দর বাংলাদেশে দিয়ে যেতে চাই। আবার ভাগাভাগির নির্বাচন করতে চায় এই সরকার, বললেন রুহুল কবির রিজভী। অত্যাচারের পরিস্থিতি সৃষ্টি করে সরকার আবার একটা ভাগাভাগি নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। এবার সরকারের একতরফা ভাগাভাগি নির্বাচনে আসা জনগণ পূরণ হতে দিবে না। নির্বাচন কমিশনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার প্রস্তুতির দিকে ইঙ্গিত করে রিজভী বলেছেন, সরকার আবার একটা একতরফা নির্বাচন করবে। নির্বাচনের নামে একটা প্রহসন
আসন দেবে, ভাগাভাগি নির্বাচন করবে এবং আজ্ঞাবহ নির্বাচন কমিশন ঘোষণা করবে। এটা ছাড়া অন্য কোনো পন্থা নেই তাদের। রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, একটি রাজনৈতিক দল জনগণের ওপর নির্ভরশীল হলে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভয় পাবে কেন? এবার সরকারে একতরফা নির্বাচনে আসা জনগণ পূরণ হতে দিবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির এই নেতা। এ প্রসঙ্গে তিনি আগামী রবিবার থেকে তথা আগামীকাল থেকেই তাদের 2 দিনে অবরোধ কর্মসূচির বিষয়ে কথা উল্লেখ করেছেন। সরকার নানাভাবে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচি সম্পর্কে বিভ্রান্তি তৈরি করার জন্য অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অবৈধ মন্ত্রীরা অনর্গল মিথ্যাচার করে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেছেন, দেখতে দেখতে তাদের ভিতরে যে দাহ, যে ক্রোধ, ভেতরে ভেতরে তাদের যে ক্ষোভ তা পুঞ্জীভূত হচ্ছে, এটা আওয়ামী লীগের নেতারা টের পাচ্ছেন না। বিএনপির নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশির নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাণ্ডব, পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার এবং গ্রেপ্তারের বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন তিনি বলেছেন, চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার স্বপ্নে ওরা বিভোর, ভেবেছে এভাবে নির্মমতা করে তারা চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকবে। নৌকা পেলে 300 আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জিতব, বললেন নিক্সন চৌধুরী। ফরিদপুর 4 আসনে সংসদ সদস্য আওয়ামী লীগের যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সল বলেছেন, আমি যদি নৌকা পাই সারা দেশে 300 আসনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয় হব। গত 2 বছর আমি নৌকা চাইনি, এবার নৌকা চাইব। আপনাদের এই ভালোবাসা যদি থাকে তাহলে বিশ্বাস করি নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এই নৌকা দিবে। শুক্রবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চরচান্দ্রা, খেয়াঘাট, নয়াকান্দা, অর্জুনপট্টি, আড়িয়াখালসা নদীর ওপর 61 কোটি 49 লাখ টাকা ব্যয় নির্মিত ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। নিক্সন চৌধুরী আরও বলেছেন, এই গ্রামের এই রাস্তা কাঁচা ছিল, আমি এসে ইটের রাস্তা করেছি। আরও খুশির খবর হলো আপনাদের এই রাস্তা পাকা হয়ে যাবে। ইতিমধ্যে টেন্ডার দরপত্র হয়ে গেছে। এরপরে এই ব্রিজের কাজ শেষ হলে আপনাদের আর কেউ চরের মানুষ বলতে পারবে না। মাত্র 2 মিনিটে আপনারা মূল সড়কে চলে আসতে পারবেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, ফেনীতে ছাত্রলীগ নেত্রীকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ। ফেনীতে এক ছাত্রলীগ নেত্রীকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নেত্রীর নাম সাদিয়া সুলতানা রাত্রি। তিনি ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শুক্রবার রাত 11টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে এমন অভিযোগ এনেছেন তিনি। এর আগে গত মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়ে আলোচনা এসেছিলেন এই ছাত্রলীগ নেত্রী। শুক্রবার রাতে সাদিয়া সুলতানা রাত্রি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে উল্লেখ করেছেন, মিথ্যা অপবাদ দিয়ে এডিট করা ছবি দিয়ে যখন আমাকে দমানো যায়নি, আমি যখন অন্যান্যদের অন্যায় আবদারের সাথে আপোষ করিনি এবং আমি যখন আইনে আশ্রয় নিচ্ছি, ঠিক তখনই আমাকে খুনের চেষ্টা করা হয়েছে। রাস্তায় আমাকে গাড়ি চাপা দেওয়া হয়েছে। আমি আসবো, সসম্মানে আসবো। আমার অপরাধ, আমি একটা মেয়ে, আর একটা মেয়েকে জননেতা নিজামুদ্দিন হাজারী এমপি মহোদয় কেন নেতৃত্বে নিয়ে আসলো? আমি এই মাঠ ছেড়ে যাব না। মৃত্যুর আগ পর্যন্ত আমি লড়াই করে যাব সেই সব অপশক্তির বিরুদ্ধে। নির্বাচনের তফসিল ঘিরে নতুন কৌশল সাজাচ্ছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তা বাতিলের জন্য নির্বাচন কমিশন তথা ইসি 2 দিন সময় বেঁধে দিবে বিএনপি। এরপরই হরতাল অবরোধের মধ্যেই নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ ভবন ঘেরাও এবং অবস্থান কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছে দলটি। ওই সময় আত্মগোপনে থাকা নেতাকর্মীরা প্রকাশ্যে এসে কর্মসূচিতে সম্পৃক্ত হবেন এবং আন্দোলনের তীব্রতা বাড়ানোর চেষ্টা করবে বিএনপি ও তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারীরা দলগুলোর শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে গত কয়েকদিন ধরে কথা বলে এই তথ্য জানা গিয়েছে। তফসিল পরবর্তী কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে কয়েকদিন ধরে বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনার পাশাপাশি সমমনা রাজনৈতিক দলগুলোর মতামত নিচ্ছে দলটি। সংবিধানে 126 অনুচ্ছেদে বলা আছে, নির্বাচন কমিশনকে তার কার্য সম্পাদনে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হবে। এই অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দিচ্ছে তা কিভাবে প্রয়োগ করে সে বিষয়টির উপর বিএনপি জোর দিয়েছে। বিএনপি অভিজ্ঞ নেতারা মনে করেন, সংবিধান এই অনুচ্ছেদের বাধ্যবাধকতা অন্য কোনো বিধান বা অন্য কোনো আইনের উপর নির্ভরশীল নয়। সুতরাং তফসিল ঘোষণা হওয়ার পরপরই বিরোধী দলে আন্দোলনে দমানো এবং নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তারের যে অভিযান চলছে তাতে নির্বাচন কমিশন কি ভূমিকা নেয় তাকে গুরুত্বপূর্ণ মনে করেছেন নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন দায়িত্বশীল নেতা কালের কণ্ঠকে বলেন, তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। তখন নির্বাহী বিভাগের ওপর সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের সুযোগ থাকার পরেও বিএনপির আন্দোলন দমানো এবং নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে তাতে ইসির ভূমিকা আরও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের আন্তরিকতা নিয়ে দেশে ও আন্তর্জাতিক মহল প্রশ্ন দেখা দিবে।
নির্বাচনের প্রস্তুতির সঙ্গে আন্দোলন মোকাবেলায় জোর আওয়ামী লীগের। সংসদ নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি আন্দোলন কর্মসূচি মোকাবেলায় জোর দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যেসব জায়গায় বিরোধীরা সচরাচর হামলা চালায় বা হামলা চালাতে পারে সেসব জায়গায় দলের নেতাকর্মীদের দলবদ্ধভাবে সতর্ক পাহারায় থাকতে বলা হয়েছে। গতকাল সকালে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের যৌথ সভায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব নির্দেশনা দিয়েছেন। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে নেওয়া সাংগঠনিক সিদ্ধান্তগুলো বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দ্রুতই তফসিল হয়ে যাবে। এখন দুটি গুরুত্বপূর্ণ কাজ হাতে আছে, একটি নির্বাচনের প্রস্তুতি, আরেকটি বিএনপির নেতৃত্বে আন্দোলনের নামে চালানো চোরাগোপ্তা হামলা প্রতিহত করা এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখা। আপনাদের আরও সতর্ক থাকতে হবে যে যেসব জায়গায় তারা হামলা চালায় সেসব জায়গায় উপস্থিত জোরদার করতে হবে। সরকারের অল্টারনেট গণতন্ত্রের ফানুস চুপসে গেছে বললেন ড মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, 2024 সালে এসে এখন সরকার আর দেশে বিদেশে কাউকে বোকা বানাতে পারছে না, কারণ তাদের অল্টারনেট গণতন্ত্রের ফানুস ইতিমধ্যেই ফেটে ভেতরের গ্যাস বের হয়ে চুপসে গেছে। শনিবার তথা আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ড মঈন খান বলেন, এই মুহূর্তে সরকার একতরফা তফসিল ঘোষণা করলে তারা পুনরায় এটাই প্রমাণ করবে যে আগামী সরকার গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী নয় এবং একদলীয় সিস্টেম রোলার চালিয়ে দেশ শাসন করতে চায়। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন, সরকারি দল হয়তো মনে করছে অতীতের মতো একটি একতরফা সাজানো নাটক করে এবারও নির্বাচনে বৈতরণী পার পাওয়া যাবে। তারপর যেন কোনো প্রকারে একটা গৃহপালিত বিরোধী দল সাজিয়ে নির্বিঘ্নে একটি মেইন বিলিভ সংসদের নাটক মনস্থ করবে। এখন 2014 বা 2018 সাল নয়, 2024 সালে এসে এখন সরকার আর দেশে বিদেশি কাউকে বোকা বানাতে পারছে না, কারণ তাদের অল্টারনেট গণতন্ত্রের ফানুস ইতিমধ্যেই ফেটে ভিতরের গ্যাস বের হয়ে চুপসে গেছে। এখন দেশের ভেতরেই হোক বা বাইরেই হোক সবাই প্রত্যক্ষ করেছে এবং খোলাখুলিভাবে স্পষ্ট করে দিয়েছে বিরোধী দলের ওপর ক্র্যাকডাউন করে এবং তাদের সংগঠনের ওপর থেকে নিচ পর্যন্ত সবাইকে গ্রেপ্তার করে একতরফা প্রশাসনের নির্বাচনে তামাশা শুরু করেছে। এর মাধ্যমে রাজত্ব চালানো যেতে পারে, তবে গণতন্ত্র নয়। ড আব্দুল মঈন খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বর্তমান সরকার নতুন করে আবার একদলীয় সরকার গঠন করে দেশের মানুষের ভোটের অধিকার সহ সকল মৌলিক অধিকার হরণ করেই চলবে। এটা বাংলাদেশের মুক্তিকামী মানুষ আর হতে দেবে না। বিএনপি না আসলেও নির্বাচন যথাসময় হবে বললেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বিএনপি না আসলেও যথাসময়ে জাতীয় নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, কয়েকদিনের মধ্যেই এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। টাঙ্গাইলের মধুপুর উপজেলা পীরগাছা সেন্ট পলস উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, কোন দল নির্বাচনে না আসলেও নির্বাচন যথাসময় হবে, এরকম সংবিধানে আছে। বিএনপি না আসলেও আরো অনেক দল নির্বাচনে আসবে, কাজেই যথাসময়ে নির্বাচন হবে। বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচন হবে না, এরকম কোনো সংবিধানে নেই। বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা পাবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে, তবে আমরা যেরকম গ্রহণযোগ্যতা আশা করি ততটুকু হয়তো হবে না। ছাত্রলীগকে তাদের পুরনো জায়গায় ফিরে যেতে হবে বললেন রুহুল এমপি। চাঁদপুর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, আগে ছাত্রলীগ আর এখনকার ছাত্রলীগের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমাদের সময় ছাত্রলীগকে মানুষ মর্যাদা দিত, ছাত্রলীগকে তাদের পুরনো জায়গায় ফিরে যেতে হবে। শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হতে হবে ছাত্রলীগকে। আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা প্রশংসনীয়। গতকাল বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরি আহমদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগের আয়োজন এক বিক্ষোভ ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। সারা দেশে বিএনপি জামায়াতের হরতাল, নৈরাজ্য, অবরোধ এবং অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভায় নুরুল আমিন রুহুল বলেছেন, আগুন সন্ত্রাসের সঙ্গে জনগণ নেই, তারা কখনোই দেশের জনগণের মঙ্গল চায় না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। বিএনপি জামায়াতের কোনো ধরনের ষড়যন্ত্রের কাজ হবে না। জনগণ উন্নয়নের প্রতীক নৌকাকেই আগামীতে বিজয় করবে, যে কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটের সময় নির্বাচন কমিশনের তত্ত্বাবধায়ক সরকার বললেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, কেউ কেউ বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে আসবেন না, কিন্তু নির্বাচনের সময় নির্বাচন কমিশনের তত্ত্বাবধায়ক সরকার। শুক্রবার বিকালে টাঙ্গাইলের কালিহাতি আর.এস. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক শ্রমিক জনতা লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। কাদের সিদ্দিকী বলেছেন, আগামী নির্বাচনে কে এলো আর কে না এলো সেটা বড় বিষয় নয়, সবচেয়ে বড় বিষয় জনগণ শান্তিপূর্ণভাবে স্বাধীনভাবে ভোট দিতে পারছে কিনা সেটা সরকার আর নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিএনপি শুধু তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তারা 28 অক্টোবর থেকে গাড়িতে আগুন দিচ্ছে, মানুষ হত্যা করছে, তারা এখানে হেরে গেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি
বলেছেন, যে দেশে এসে অসুস্থ মায়ের সেবা করতে পারছে না সে আবার দেশের কিভাবে দেশ শাসন করবে। কালিহাতী উপজেলা শাখার সভাপতি লুৎফর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, আরও ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল হান্নান চৌধুরী কাছাড় প্রমুখ। অবরোধ কর্মসূচি, চোরাগোপ্তা হামলা নিয়ে উদ্বেগ। বিএনপি সহ বিরোধী দলগুলো হরতাল ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যানবাহনে একের পর এক অগ্নিসংযোগ ও চোরাগোপ্তা হামলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে মাঠ পর্যায়ে কর্মরত পুলিশের কর্মকর্তাদের অনেকে এই নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে। পাশাপাশি সরকারের কঠোর অবস্থানের কারণে বিএনপির প্রকাশে আসতে পারছে না দলটির শীর্ষ ও মধ্যম সারির নেতাদের পাশাপাশি জেলা পর্যায়ে অনেকে গ্রেপ্তার হয়েছেন, বাকি নেতারা আত্মগোপনে। এই অবস্থায় তাদের কর্মসূচি পালনের ধরনও পাল্টে গেছে। এই অবস্থায় তাদের কর্মীদের যে মনোভাব দেখা যাচ্ছে সেটাও আগের তুলনায় অনেক শক্ত বলে মনে করেছেন পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। এবং সর্বশেষ জানিয়ে দিব, শ্রমিকদের বেতন বাড়িয়ে দিন অথবা নিত্যপণ্যের দাম কমান, সরকারকে বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে তামাশা চলছে। বর্তমান বাজার ব্যবস্থায় প্রস্তাবিত মজুরি 12,500 টাকা কিছুই না। সরকারের উদ্দেশ্যে বিরোধী দলীয় উপনেতা বলেছেন, শ্রমিকদের বেতন বাড়িয়ে দিন অথবা নিত্যপণ্যের দাম কমিয়ে দিন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জিএম কাদের এসব কথা বলেছেন। তিনি তৈরি পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে আবার সমর্থন জানিয়ে বলেছেন, অভিযোগ আছে পোশাক শ্রমিকদের আন্দোলন দমন করতে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা হচ্ছে, এতে অনেক হতাহতের খবর পাওয়া যাচ্ছে। রাজধানীতে দিনভর মিছিল, সমাবেশ ও মহড়া। অবরোধের বিরুদ্ধে মাঠে আওয়ামী লীগ। তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনেও এর বিরুদ্ধে রাজপথে সরব ছিল আওয়ামী লীগ। অবরোধের নামে নাশকতা বা সহিংসতা প্রতিহত করতে কেন্দ্রীয় কার্যালয় সহ রাজধানীর প্রবেশগুলোতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মিছিল ও শোডাউন করেছে। এছাড়া পাড়া মহল্লা সহ গুরুত্বপূর্ণ মোড়ে সতর্ক অবস্থানে ছিল আওয়ামী লীগের থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে দেখা গিয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের। এসব মিছিল সমাবেশের লাঠিসোঁটা হাতে নিয়ে উপস্থিত থাকতে দেখা গেছে অনেককে। বৃহস্পতিবার রাজধানী বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল থেকে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত ছিল বঙ্গবন্ধু এভিনিউ। এ সময় আওয়ামী লীগের শপথমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু হামেদ মুন্নাফি সহ আর অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় খণ্ড খণ্ড মিছিল করেছেন আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুরের দিকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পীরা সেখানে গান পরিবেশন করেন। এছাড়া এদিন বঙ্গবন্ধু এভিনিউ এর সামনে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে ভাসানটেক বাজারে দিনব্যাপী শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি নেতৃত্ব দিয়েছেন। যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্নার নেতৃত্বে যাত্রাবাড়ী শেখ রাসেল পার্কের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 48 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনুসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পল্লবী রূপনগর জেলা তাজগোলা শিল্পাঞ্চল আয়োজিত শান্তি সমাবেশ ও মিছিলে উপদেষ্টা শফিউল্লাহ সহ আর অনেকে উপস্থিত ছিলেন। গাজীপুরের শতাধিক কারখানা বন্ধ, বিজিবি মোতায়েন। গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুর শিল্পাঞ্চল এলাকায় বিক্ষোভ, শ্রমিকদের আন্দোলনের মুখে শতাধিক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ সকাল থেকে এসব কারখানা এলাকায় নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অব্যাহত শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও ভাঙচুর ঠেকাতে গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুর এলাকার শতাধিক তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকে কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। গাজীপুর শিল্প পুলিশ জোন 2 এর পুলিশ সুপার সারোয়ার আলম জানিয়েছেন, গাজীপুরের কোনাবাড়ি ও আশেপাশের এলাকার 15টির বেশি কারখানা বন্ধের চিঠি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়া ছোট বড় আরও অনেক কারখানা বন্ধ রয়েছে। গত 23 অক্টোবর থেকে গাজীপুরের শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেছেন। পরে মজুরি বোর্ডে বেতন 12,500 টাকা ঘোষণা করা হলে সেটি প্রত্যাখ্যান করে গাজীপুরের বিভিন্ন এলাকার শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে আজ সকাল 10টা পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি। বাংলাদেশের নির্বাচন, চীনা রাষ্ট্রদূতের মন্তব্যের প্রেক্ষিতে যা বলছে বিএনপি। সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াই বলেছেন যে তার দেশে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আসন্ন নির্বাচন দেখতে চায়। চীনা কূটনীতিকদের এই মন্তব্য বাংলাদেশের জনগণের ইচ্ছা বা আকাঙ্ক্ষার প্রতিফলন নয় বলে মনে করেছে বিএনপি। আজ শনিবার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিবৃতিতে এই মন্তব্য করেছে বিএনপি। বিবৃতিতে বলা হয়েছে, চীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী আসন্ন নির্বাচন দেখতে চায় বলে রাষ্ট্রদূত ওয়াই যে মন্তব্য করেছেন তা জনগণের ইচ্ছা বা আকাঙ্ক্ষার প্রতিফলন নয়।
এতে বলা হয়েছে, চীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী আসন্ন নির্বাচন দেখতে চায় বলে রাষ্ট্রদূত ওয়েন যে মন্তব্য করেছেন তা জনগণের ইচ্ছা বা আকাঙ্ক্ষার প্রতিফলন নয়। জনগণের একটি সুবিশাল অংশ গত 10 বছরে ভোট প্রদানে কোনো সুযোগ পাননি। তার এই দেশে বিপুল জনগোষ্ঠী ক্ষমতাসীন কর্তৃত্ববাদী শেখ হাসিনার অধীনে নয়, বরং নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন চাচ্ছেন। রাষ্ট্রদূতের মন্তব্যটি এমন এক সময় এসেছে যখন সমগ্র জাতি গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ভোটের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধে পুনরুদ্ধারের প্রয়াসে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জানাচ্ছে। তো বাস্তবতাকে অস্বীকার করে বর্তমান সংবিধানের অধীনেই নির্বাচন হতে হবে জানিয়ে মিডনাইট ফ্যাসিস্ট সরকার একগুঁয়েমি আচরণ ও নজিরবিহীন বল প্রয়োগ অব্যাহত রেখেছে। এতে এটি পুনঃস্থাপিত বা পুনঃপ্রমাণিত হয়েছে যে নির্বাচনে কারচুপির নীল নকশা সাজিয়ে আরও একটি ভোট ডাকাতির নির্লজ্জ নাটক মঞ্চের মাধ্যমে আওয়ামী লীগ যথারীতি জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ না করবার জন্য চীনের রাষ্ট্রদূত যে বক্তব্য দিয়েছিলেন সেটির সঙ্গে তার নিজের বক্তব্যই অসামঞ্জস্যপূর্ণ, কারণ তিনি আবার বলেছেন বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন সম্পন্ন করা উচিত। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের নিযুক্ত চীনী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত 9 নভেম্বর বিআরই 10 বছর পরবর্তী সোনালী দশকের সূচনা শীর্ষক সেমিনারে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছেন বিএনপি ও বাংলাদেশের গণতন্ত্র কামনা জনগণের দৃষ্টিগোচর হয়েছে। রাষ্ট্রদূত ওয়েন বিচারের প্রেক্ষিতে বাংলাদেশের সংবিধান মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেছেন। বাংলাদেশকে নিয়ে তার এই উদ্বেগকে আমরা স্বাগত জানাই। পাশাপাশি এটিও মনে করে দিতে চাই যে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র ও সংসদীয় গণতন্ত্র প্রবর্তনকারী দল হিসেবে বিএনপি সবসময় সেই সংবিধানের প্রতি অঙ্গীকারবদ্ধ যা জনগণ দ্বারা অনুমোদিত ও গৃহীত। দুঃখজনকভাবে ভোট ডাকাতির অপসংস্কৃতির ধারক হিসেবে ক্ষমতা কক্ষিগত করে রাখার অপ্রয়াসে বিতর্কিত সংশোধনীর মাধ্যমে সংবিধানকে কাটাছেঁড়া করেছে অবৈধ আওয়ামী লীগ সরকার। এখানে উল্লেখ্য যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত সর্বজনীন স্বীকৃত ও বহুল প্রশংসিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শেখ হাসিনা সরকার হীন রাজনৈতিক উদ্দেশ্যে বাতিল করেছে। সাংবিধানিক আইনজ্ঞ ও সুশীল সমাজের বিশেষজ্ঞ মতামত এবং সর্বোপরি বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে এই দুরভিসন্ধিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে শাসক গোষ্ঠী জাতিসংঘকে প্রতারণা করেছে। 2014 এবং 2018 সালে পরপর 2টি প্রশাসনমূলক জাতীয় নির্বাচন স্পষ্টতই প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সম্ভব নয়। কারণ নির্বিচারের নামে যে নির্বাচনের নামে রাষ্ট্রীয় দুর্বৃত্তায়ন, তাতে অনেক সময় বা অনেক ক্ষেত্রে সহযোগিতার ভূমিকায় অবতীর্ণ নির্বাচন কমিশন, প্রশাসন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনীর একটি চিহ্নিত অংশ। উপসচিব পদে পদোন্নতি পেলেন 240 কর্মকর্তা। অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের পর এবার উপসচিব হিসেবে জনপ্রশাসনের 240 জনকে কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। আজ দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত পৃথক 2টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত 9 জন কর্মকর্তা রয়েছেন। পদোন্নতি দিয়ে রেওয়াজ অনুযায়ী তাদের এসএসডি করা হয়েছে। আলাদা আদেশের পরে তাদের পদায়ন করা হবে। চলতি সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন ইসি। এরপরে শুরু হবে নির্বাচনকালীন সরকার। এর মধ্যে প্রশাসনে বড় ধরনের এই পদোন্নতি দেওয়া হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উপসচিবের স্থায়ী পদ আছে 850-এর মতো। এই পদে নতুন করে পদোন্নতি হওয়ায় বা দেওয়ায় বর্তমানে উপসচিবের সংখ্যা বেড়েছে। এর আগে গত 22 ডিসেম্বর 193 জন উপসচিবকে যুগ্ম সচিব এবং গত 11 ডিসেম্বর 128 জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। গত 23 এপ্রিল 267 জন জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। 2016 সালের 27 নভেম্বর অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিবের 3 স্তরে পদোন্নতি পেয়েছেন 536 কর্মকর্তা। তার আগে 2016 সালে মে মাসে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে 217 কর্মকর্তা এবং 2015 সালের জুনে উপসচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব পদে আরও 873 কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। 2009 থেকে 2014 সাল পর্যন্ত মেয়াদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিভিন্ন ধাপে জনপ্রশাসনে 2528 জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। গত সরকারের আমলে পদোন্নতি পাওয়া মাত্র 2528 কর্মকর্তার মধ্যে সচিব পদে 78 জন, অতিরিক্ত সচিব পদে 293 জন, যুগ্ম সচিব পদে 1191 জন এবং উপসচিব হিসাবে 1066 জন পদোন্নতি পেয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, সীমাহীন দুর্নীতি লুটপাটে দেশের মানুষ দিশেহারা। ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবির বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের মানুষ দিশেহারা। বর্তমান প্রেক্ষাপটে দেশের অধিকাংশ মানুষই ভালো নেই। আজ দুপুর 12টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলায়তনে দলটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। এ সময় তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার এবং বিরোধী দলের মধ্যকার রাজনৈতিক সহিংসতা পরিহারের আহ্বান জানিয়ে ইসলামী বিধান অনুযায়ী দেশ পরিচালনার দাবি জানিয়েছেন।
সৈয়দ হুমায়ুন কবির বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি দল এবং সরকার বিরোধী জোট এক ভয়াবহ সংঘাত ও সংঘর্ষের মুখোমুখি অবস্থান নিয়েছে, ফলে জাতীয় জীবনে চরম হতাশা ও দুর্দশা নেমে এসেছে। এসবের মূল কারণ হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার পরিবর্তে মানবরচিত ব্যবস্থার ভিত্তিতে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা। ফিলিস্তিনি গাজা উপত্যকা ইসরায়েলের আক্রমণ ও নিরীহ মুসলিমদের ওপর জুলুম নির্যাতনের প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, মুসলিম রাষ্ট্রগুলোর ক্ষমতাসীনদের ফিলিস্তিনি গাজাবাসীর ওপর ইসরায়েলের বর্বরোচিত আক্রমণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাড়িতে বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনী তাণ্ডব চালাচ্ছে, বলছে রুহুল কবির রিজভী। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনী তল্লাশের নামে তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তল্লাশির নামে নেতাকর্মীদের নাম না পেয়ে বা তাদের না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করছে আইন শৃঙ্খলা বাহিনী, বাবা ভাই সহ স্বজনদের তুলে নিয়ে যাচ্ছে, গ্রেপ্তার করছে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেছেন। রিজভী বলেছেন, সরকার নানাভাবে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচি সম্পর্কে বিভ্রান্ত তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে বা অপপ্রচার চালাচ্ছে। সরকারের মন্ত্রী অনর্গল মিথ্যাচার করে অপপ্রচার চালাচ্ছে। এক সন্ত্রাসী পরিকাঠামো শৃঙ্খলের মধ্যে সারা বাংলাদেশে নিশ্চুপ হয়ে গেছে। সারা দেশের মানুষ সমস্ত কিছু দেখছে। বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ এখন আর কোনো পার্থক্য নেই, এসব একাকার হয়ে গেছে। কথা বলা মানে হচ্ছে অদৃশ্য হয়ে যা, লাশ হয়ে পড়ে থাক। কয়েকদিন আগে যুবদল এক নেতাকে তুলে নিয়ে যাওয়া 2 থেকে 3 দিন পর লাশ পাওয়া গেছে। এই হচ্ছে বাংলাদেশের চিত্র। রিজভী বলেছেন, বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার, রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন, অপহরণ ও গুম করে দেশে ভীতিকর অবস্থা সৃষ্টি করা হচ্ছে। এসবের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচন একতরফাভাবে করতে সর্বশক্তি নিয়োগ করেছে কর্তৃত্ববাদী সরকার, কিন্তু এটি আর সম্ভব হবে না। রিজভী বলেন, চলমান গণ আন্দোলনে অবৈধ শাসক গোষ্ঠী তাদের পতনে আশঙ্কায় ভীত হয়ে পড়েছে। তারা নিরীহ মানুষ সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন ও গ্রেপ্তারের পাশাপাশি গুমের মতো চরম মানবতা বিরোধী কর্মকাণ্ড সংগঠিত করে যাচ্ছে। অবৈধ শাসক গোষ্ঠীর ভয়াবহ দুঃশাসনে ক্ষিপ্ত জনগণ এখন জীবন মরণ প্রতিজ্ঞা নিয়ে রাস্তায় নেমে এসেছে। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জনগণ ঘরে ফিরবে না, এটাই প্রতিজ্ঞা। আমেরিকা বাংলাদেশের উন্নয়ন ভালো চোখে দেখে না, বললেন পরিবেশ মন্ত্রী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, আওয়ামী লীগের সরকারের আমলে দেশে আমূল পরিবর্তন হয়েছে, পদ্মা সেতু হয়েছে। আমেরিকা বাংলাদেশের উন্নয়ন ভালো চোখে দেখে না, এর জন্য আগামী নির্বাচন তারা বানচাল করতে চায়। আমরা বিদেশিদের জানিয়ে দিতে চাই, ওই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে 30 লক্ষ মা বোনের জীবনের বিনিময়ে স্বাধীন হয়েছে। তাই এই স্বাধীন দেশে বিদেশিদের প্রভুদের কথা আমরা চলতে দিতে পারি না। গতকাল বিকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত শান্তি উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এর আগে উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরে শান্তি মিছিল করেছে। বিএনপি জামায়াতকে উদ্দেশ্য করে এই মন্ত্রী বলেছেন, 1996 সালে 15 ফেব্রুয়ারি বিএনপি নির্বাচন করেছিল। মনে আছে, ওই নির্বাচনে ভোটের বাক্স নিয়ে মানুষ ফুটবল খেলেছিল, ভোট সেন্টারে মানুষ যায় নাই, এ কথা আমাদের দেশের মানুষ ভুলে নাই। তাই জীবন থাকতে আমরা আগামী নির্বাচন কর্মস্থলে বানচাল করতে দিতে পারি না, দিব না। বড়লেখা পৌরসর দক্ষিণ বাজার অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন বল্টু, সাংগঠনিক সম্পাদক পরমের আবুল কালাম সন্টু, মোহাম্মদ কামর হোসেন পল্টু। শ্রমিক আন্দোলনের 123টি কারখানায় ভাঙচুর, 22 মামলায় 88 জন গ্রেপ্তার। শিল্প পুলিশের ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন খান বলেছেন, গার্মেন্টস সেক্টরে শ্রমিকের মজুরি বাড়ানোকে কেন্দ্র করে গাজীপুরে শ্রমিক অসন্তোষ চলছে। আমাদের কাছে তথ্য আছে, 123টি কারখানায় কম বেশি ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হয়েছে। বিভিন্ন থানায় 22টি মামলায় পর্যন্ত 88 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তথা দুপুর 12টায় তিনি গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিকদের আন্দোলনে ক্ষতিগ্রস্ত কারখানা তোষুকা গার্মেন্টস পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। ডিআইজি জাকির হোসেন বলেন, গার্মেন্টস সেক্টরে শ্রমিকের মজুরি বাড়ানোকে কেন্দ্র করে এখানে শ্রমিক অসন্তোষ চলছে। আমাদের কাছে তথ্য আছে, 123টি কারখানায় কম বেশি ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে। শ্রমিকদের আন্দোলন কোনাবাড়িতে বেশি, আশুলিয়াতে কিছুটা আছে, বা চট্টগ্রাম এলাকায় আন্দোলন নেই। কোনাবাড়িতে একটি গ্রুপ এখানে মদত দিচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও ইন্টেলিজেন্স সেল আছে, তারাও কাজ করছে। তিনি বলেন, শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, র্যাব, জেলা পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সবাই আমরা এ পর্যন্ত 88 জনকে গ্রেপ্তার করেছি এবং বিভিন্ন থানায় 22টি মামলা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। সরকার ইতিমধ্যে মজুরি ঘোষণা করেছেন এবং আমাদের ধারণা এর পিছনে একটা গ্রুপ তাদেরকে উস্কানি দিচ্ছে আন্দোলন করার জন্য। এখানে যারা কাজ উস্কানি দিচ্ছে আমরা তাদের চিহ্নিত করার কাজ করব।
ডিআইজি আরও বলেছেন, সাধারণত শ্রমিকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যারা এই ধ্বংসাত্মক কাণ্ডের সঙ্গে জড়িত সেসব শ্রমিক এবং ওই শ্রমিকদের সঙ্গে বহিরাগত লোক আছে। যেসব শ্রমিকরা এসব ধ্বংসাত্মক কাজের সঙ্গে যুক্ত আছে তারাই আতঙ্কগ্রস্ত হবে এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করব। এর পেছনে যারা বহিরাগত আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। সাধারণ শ্রমিকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, গাজীপুর কোনাবাড়ি মিলে 17টি কারখানা বন্ধ আছে। মালিক কর্তৃপক্ষ যাতে কারখানা চালু রাখেন সে বিষয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা দ্রুতই উৎপাদনে যাবে। এ সময় গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ 2 এর পুলিশ সুপার সারোয়ার আলম সহ শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কারখানায় পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন। দেশের গণতন্ত্র কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করছে বলেন ওবায়দুল কাদের। বর্তমান বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা যেটা সবার সামনে পরিষ্কার। আমার দেশের গণতন্ত্র কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানী গুলিস্তানে 0 পয়েন্টে শহীদ নূর হোসেন স্কোয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি কথা বলেছেন। ওবায়দুল কাদের বলেছেন যে চ্যালেঞ্জ এসেছে সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদী, মৌলবাদী ও গণতন্ত্র বিরোধী শক্তির কাছ থেকেও। এর আগেও তারা আঘাত এনেছে। তিনি বলেন, বিএনপি আজকে গণতন্ত্রের নামে আন্দোলন করছে। সেই আন্দোলনে ব্যর্থতার এক পর্যায়ে আগুন সন্ত্রাস ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। তারা এখন আগুন দিয়ে বাস পোড়ানো, পরিবহন পোড়ানো ও আগুন সন্ত্রাসের মতো অতৎপরতা চালাচ্ছে। সেই সঙ্গে 2013, 14, 15 সালের মতো নির্বাচনকে সামনে রেখে এসব অতৎপরতার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। আসলে এরা গণতন্ত্র চায় না, এরা চায় নির্বাচন, চায় না বানচাল করতে চায়। আজকে তারা এই আন্দোলন করছে। এই আন্দোলনের জনসহিংসতার অভাব রয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, আন্দোলনের ব্যর্থতাকে তারা চোরাগোপ্তার দিকে নিয়ে গেছে। চোরাগোপ্তা আন্দোলন চালিয়ে তারা বর্তমান সরকার এবং শেখ হাসিনাকে হটাতে চায়। এর মাধ্যমে তারা নির্বাচন বানচাল করতে চায়। এটি হচ্ছে বিএনপির নেতৃত্বে বিরোধী দলের আন্দোলনের প্রধান লক্ষ্য। শ্রমিকদের পরিশ্রমের টাকায় রাষ্ট্র চলছে বলছে গণতন্ত্র মঞ্চ। গণ অধিকার পরিষদের একাংশ সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, গাজীপুর এবং মিরপুরে গুলি চালিয়ে 3 জনকে শ্রমিককে হত্যা করেছে। সেই সঙ্গে পুলিশ হত্যার প্রতিবাদ এবং শ্রমিকরা যে 25,000 টাকা মজুরির দাবি করেছে তার সঙ্গে সংহতি জানিয়ে আমরা আজ সমাবেশ করেছি। তিনি বলেন, আমি পত্রিকায় দেখলাম প্রধানমন্ত্রী বললেন শ্রমিকদের মজুরি 12,000 টাকায় বৃদ্ধি করা হয়েছে, তোমরা গার্মেন্টসে যাও। তার কথাগুলো শুনে মনে হলো তিনি শ্রমিকদের হুমকি দিচ্ছেন। শ্রমিকদের পরিশ্রমের টাকায় রাষ্ট্র পরিচালিত হচ্ছে, অথচ এই দেশের শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত। শুক্রবার প্রেস ক্লাবের সামনে শ্রমিক পরিষদের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেছেন, আজকের শিল্প ইউনিটে যে পুলিশ রয়েছে তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যাদের বুকে গুলি চালিয়েছেন তারা কারা? তারা এই বাংলাদেশের সন্তান, মানুষের সন্তান, মানুষের সন্তান, মানুষের মানুষ। আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখুন, আপনারা কি কাজ করেছেন, ঠিক করেছেন কিনা। আমি শ্রমিকের সন্তান হিসেবে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। রাশেদ খান বলেন, দেশে প্রত্যেকটা নিত্যপণ্যের দাম একের পর এক বেড়েছে। 12,000 টাকা দিয়ে ঘর বাড়াই হয় না, তাহলে তারা খাবে কি? সন্তানদের স্কুলে পড়াবে কিভাবে? আমরা যারা শ্রমিক তাদের আয়ের তুলনায় ব্যয় বেশি। আমাদের বেঁচে থাকার জন্য ঋণ করা লাগছে। আজকে বাংলাদেশের মানুষ পুষ্টিহীনতায় ভুগছে। যারা যে পরিমাণ আয় করে তা দিয়ে বেঁচে থাকা সম্ভব নয়। প্রধানমন্ত্রীকে বলবো, শ্রমিকদের মজুরি 25,000 টাকা করে একটি ভালো কাজ করুন। জীবনে তো সব যিনি খারাপ কাজ করে গেলেন। শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান বলেছেন, এই দেশে সবচেয়ে বেশি যেখানে অরাজকতা হয়েছে সেটি হচ্ছে আর্থিক খাত। এই দেশে ব্যাংক লুটের সঙ্গে যে রাঘব বোয়ালরা জড়িত তাদের ঠেকানোর জন্য কি কোনো পুলিশের ইউনিট ছিল? দেশে ব্যাংক লুট ঠেকানোর জন্য কি পুলিশ নেই? কিন্তু এই দেশে শ্রমিকদের মারার, শ্রমিকদের ঠেকানোর জন্য পুলিশের বিশেষ ইউনিট রয়েছে, যেটা হচ্ছে পুলিশের শিল্প ইউনিট। আমি বলতে চাই, সত্যিকার অর্থে যদি আপনারা শিল্পকে রক্ষা করার জন্য এই ইউনিট করে থাকেন তাহলে শ্রমিকদের রক্ষা করা আপনাদের দায়িত্ব। এবং সর্বশেষ জানিয়ে দিব, মানুষকে আগুনে পুড়িয়ে মারা সহ্য করা যায় না বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা সহ্য করা যায় না। এ ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে। শনিবার চট্টগ্রামের 2000 একটি কক্সবাজার রেল যোগাযোগ উদ্বোধন শেষে রেল স্টেশনে একটি সুদী সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন এবং একথা বলেছেন। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল সহ গত 15 বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে বলেছেন, আমি জানি যে আমাদের বিরোধী দল তারা আমাদের উন্নয়নটা চোখে দেখে না। এখানে আমার বলার কিছু নাই। চোখ থাকতে যারা অন্ধ তাদের আর কি বলবো। তাদের একটা পরামর্শ দিতে চাই, আমি কিন্তু ঢাকায় খুব আধুনিক আই ইনস্টিটিউট করেছি। চোখ থাকতে যারা অন্ধ তারা আই ইনস্টিটিউটে গিয়ে দেখিয়ে আসতে পারে। মাত্র 10 টাকা টিকিট লাগে, বেশি লাগে না। আসলে এটা তাদের চোখের দোষ না, মনের দোষ। আজ আগুন মানুষ দিয়ে পুড়িয়ে হত্যা করছে। বাসে আগুন, রেলে আগুন, গাড়িতে আগুন। আমরা নতুন নতুন কিনেছি যেগুলো তারা আগুন দিয়ে পুড়িয়েছে। তিনি বলেন, যারা যাত্রীবাহী ট্রেন, বাস, লঞ্চে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে তাদের এই ধরনের দুর্বৃত্তন আমরা দেখেছি। কাজে এদের ব্যাপারে সবাইকে সাবধান হতে হবে।